ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এই ভিডিওতে আজকে আমরা দেখতে যাব অ্যাক্টিভিটি রেশিওস। এবার অ্যাক্টিভিটি রেশিওস বলতে কোন রেশিওগুলো, ঠিক আছে? এটাকে এক জায়গায় দেখো, এটাকে এফিশিয়েন্সি রেশিওসও বলা হচ্ছে। এবার এফিশিয়েন্সিটা কার আমরা মেজার করছি, ঠিক আছে? অ্যাক্টিভিটি রেশিওস বলা হচ্ছে, এফিশিয়েন্সি রেশিওস বলা হচ্ছে, বা এটাকে আবার বলা হয় অ্যাসেট ইউটিলাইজেশন রেশিওস। তো তিনটে এটার নাম আছে, এবং এই নামগুলো থেকেই উই উইল আন্ডারস্ট্যান্ড যে এটার মধ্যে কী কী আছে। এফিশিয়েন্সি মানে কত তাড়াতাড়ি আমার সেই জিনিসগুলোকে ব্যবহার করে আমার বেনিফিট আমি অ্যাক্রু করতে পারছি, ওকে? বা অ্যাসেট ইউটিলাইজেশন বলতে এখানে বলা হচ্ছে যে নর্মালি দ্য কারেন্ট অ্যাসেট। এবার এই অ্যাক্টিভিটি রেশিও, এফিশিয়েন্সি রেশিও আর অ্যাসেট ইউটিলাইজেশন, এটা কি বলছে? জেনারেলি আমার কারেন্ট অ্যাসেটগুলোকে আমি কত তাড়াতাড়ি ক্যাশে কনভার্ট করে নিতে পারছি, ঠিক আছে? কত তাড়াতাড়ি আমি আমার কারেন্ট অ্যাসেটগুলোকে ক্যাশে কনভার্ট করতে পারছি। যদি বেশি পারি তাহলে বেশি এফিশিয়েন্ট, যদি খুব লো হয় তাহলে কনভার্সন রেশিও লো হলে কম এফিশিয়েন্ট, ঠিক আছে? বা ইনএফিশিয়েন্ট বলা যেতে পারে। সো জেনারেলি অ্যাক্টিভিটি রেশিও বা এফিশিয়েন্সি রেশিওস দিয়ে আমরা এফিশিয়েন্সিটা মেজার করছি যে কারেন্ট অ্যাসেটটা কত তাড়াতাড়ি ক্যাশে কনভার্ট হয়ে যাচ্ছে, ওকে? সো তাই এটার মধ্যে আমরা বেসিক্যালি আমাদের ডিসকাশনটা থাকবে কি নিয়ে? কারেন্ট অ্যাসেট নিয়ে। কারেন্ট অ্যাসেটের মধ্যে কোনগুলো? যেমন এক্সাম্পল ইনভেন্টারি আসছে, কারেন্ট অ্যাসেটের মধ্যে তোমার ডেটার্স আসছে, ওকে? সো এটসেট্রা, এইগুলো নিয়েই আমরা ডিল করব, ওকে? এবার ফার্স্ট যে রেশিওটা এটা আন্ডারে আছে সেটা হলো ইনভেন্টারি টার্নওভার রেশিও। এই ইনভেন্টারি টার্নওভার রেশিও মেইনলি আমার বলতে কি চাইছে, সোজা কথা দেখো, কতক্ষণে, এই যে আমি যদি আগের কনসেপ্টে অ্যাপ্লাই করি তাইলে সিম্পল কথায় কত তাড়াতাড়ি আমার ইনভেন্টারিটাকে আমি ক্যাশে কনভার্ট করতে পারছি। এবার ক্যাশে তো আমি ইনভেন্টারিকে কনভার্ট করতে পারি না, ঠিক আছে? এটা আলাদা একটা টার্ম আছে। ক্যাশে কনভার্ট করাটাকে কি বলা হয়? আমি ধরো এখানে লিখছি, এটাকে যদি আমি ডায়াগ্রামেটিক্যালি লিখতে পারি, ক্যাশে, কারেন্ট অ্যাসেটকে আমি ক্যাশে কনভার্ট করছি। আর কারেন্ট অ্যাসেটের জায়গায় যদি আমি এখন লিখি ইনভেন্টারি কি হয়? ইনভেন্টারিকে সেল করে আমি টাকাটা পাচ্ছি, তাই তো? এবার দেখো এটার মধ্যে একটা সমস্যা, দেখো সেল যদি আমি করি, ঠিক আছে, সেলের মধ্যে আমার প্রফিটও ইনক্লুডেড থাকে। এবার প্রফিট ইনক্লুড থাকলে একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? জাস্ট ফর এক্সাম্পল, এটা একটা নিউমেরিক্যাল, ছোট্ট একটা নিউমেরিক্যালের মধ্যে দিয়ে দেখাচ্ছি। ধরো আমার গুডসের দাম ছিল 10,000, ঠিক আছে? প্রফিট অ্যাড করে সেটা হলো 15,000, ঠিক আছে? এবার আমি যদি সেল দিয়ে দেখি রেশিওটা, তাহলে আমার 15,000 বাই সামথিং আসবে। তো আর আমি যদি প্রফিট ছাড়া দেখি তাইলে 10,000 বাই সামথিং আসবে। এবার কোনটাতে অ্যাকচুয়াল রিফ্লেক্ট করবে আনসার? আমি যদি এখানে 15,000 দিয়ে দেখি, অলরেডি আমার নিউমেটার বেড়ে আছে, ঠিক আছে? প্রফিট তো আমি পাচ্ছি, ওকে ফাইন, বাট প্রফিট কি আমার এফিসিয়েন্সির পার্ট ধরা হচ্ছে? এই জায়গায় আমি অ্যাসেট কনভার্ট করছি, ঠিক আছে? আমি প্রফিট না হয় একটা পার্সেন্টেজ লাগিয়ে দিলাম, দ্যাটস ওকে, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু অ্যাসেট কনভার্ট করছি যে, সেটা স্পিডে হচ্ছে না স্লোতে হচ্ছে, সেটার মধ্যে যদি আমি প্রফিট আলাদা একটা ফিগার ঢুকিয়ে দিই, তাইলে কিন্তু আমার সমস্যা হয়ে যাচ্ছে। কারণ কি, তখন এক্সট্রা রেজাল্ট থাকবে। জাস্ট ফর এক্সাম্পল, ধরো ইনভেন্টারি রেশিওতে আমাদের মেইন ফর্মুলাটা হলো কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টারি। এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা পরে দেখে, আগে আমরা এই ফর্মুলাটা নিয়েছি, কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ ইনভেন্টারি। এবার আমাদের প্রশ্ন হলো, কস্ট অফ গুডস সোল্ড কেন নিচ্ছি, সেল কেন নিচ্ছি না? ঠিক আছে, এবার দেখো, ধরো আমাদের অ্যাভারেজ ইনভেন্টারি 5,000 ছিল, ঠিক আছে? তো আমি যদি কস্ট অফ গুডস সোল্ড নেই তাইলে 2 আসছে আনসারটা, আর আমি যদি প্রফিট নেই তাহলে 3 আসছে, ঠিক আছে? সমস্যাটা এই জায়গায় কোথায়?
আমি দেখছি যে আমি যদি এখানে প্রফিট ইনক্লুড করে দিই, ঠিক আছে, তাহলে আমার রেশিওটা বেশি এফিশিয়েন্ট দেখাচ্ছে। বাট ইজ দ্যাট রিয়েলি দ্য কেস? সেটা কিন্তু অ্যাকচুয়াল কেস নয়। অ্যাকচুয়াল কেসে কিন্তু বলা হচ্ছে যে যতটা আমার কস্ট সেটাকে আমি কত তাড়াতাড়ি ক্যাশে, অরিজিনাল ক্যাশে কনভার্ট করে নিতে পারছি। তার মানে কস্ট অফ গুড সোল্ডকে কতক্ষণে কত তাড়াতাড়ি আমি কনভার্ট করে নিতে পারছি সেলসে। সেলস হচ্ছে প্রফিটটা বাদ দিয়ে আমরা কস্ট অফ গুড সোল্ডটাকে দেখছি। জেনারেলি ইনভেন্টরি টার্নওভার রেশিও তোমার কস্টের উপর ক্যালকুলেট করা হয়, কারণ কি অ্যাকচুয়াল কতটা কনভার্সন হয়েছে সেই অ্যাকচুয়াল ফিগারটা দেখতে চায়, নট প্রফিট ইনফ্লেটেড ফিগার। ওকে, তাই সেলসটাকে ইনক্লুড করে না। এবার এখানে আমরা অ্যাভারেজ ইনভেন্টরি কি, অ্যাভারেজ ইনভেন্টরি হলো, ঠিক আছে, ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2, ঠিক আছে, এটা হলো অ্যাভারেজ ইনভেন্টরি। তো জেনারেলি আমার রেশিওর ফর্মুলা এটা, কস্ট অফ গুড সোল্ড বাই অ্যাভারেজ ইনভেন্টরি, আর অ্যাভারেজ ইনভেন্টরি ফর্মুলা এটা। ওকে, এবার দেখো এটার মানেটা কি হয়। ধরো আমার রেশিওটা এই যে ইনভেন্টরি টার্নওভার রেশিও, আইটিআর লিখছি এই জায়গায়। ইনভেন্টরি টার্নওভার রেশিও যদি আমার বেশি হয় তার মানে কি হয়? তার মানে এটাই দেখাচ্ছে যে আমার খুব স্পিডে বা খুব এফিশিয়েন্টলি আমার কনভার্ট হচ্ছে, ঠিক আছে, মানে স্টক থেকে তাড়াতাড়ি সেলসে কনভার্ট হচ্ছে। তার মানে দিস ইজ এ ভেরি গুড সিনারিও, দিস গিভস রাইজ টু প্রফিট, ঠিক আছে। ইনভেন্টরি টার্নওভার রেশিও যদি ফল করে তাহলে কি হয়ে যাচ্ছে? স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ইনভেন্টরাইজিং অফ গুডস হয়ে যাচ্ছে, মানে গুডসগুলো ইনভেন্টারিতে স্টোর হয়ে যাচ্ছে। ওকে, তার মানে কি আমার সেলটা কমে যাচ্ছে, আমার প্রফিটের পিকচারটা কমে যাচ্ছে আমার। এবার আরেকটা কেস হতে পারে, অনেক সময় দেখা যেতে পারে যে লার্জ ইনভেন্টরি বা অ্যাকচুয়ালি আইটিআরটা স্লো করে দিচ্ছে একটা পারপাসের জন্য। কি পারপাস? আইটিআর স্লো হয়ে গেলে আমার স্টোর করা হচ্ছে মোর গুডস। কেন মোর গুডস স্টোর করা হচ্ছে? বিকজ পরের ইয়ারে বা পরের ফিনান্সিয়াল ইয়ারে হয়তো আমার একটা বিশাল বড় সেলস টার্গেট আছে, সেটার জন্য আগে থেকে ইনভেন্টরিতে স্টোর করে রাখছে। নাও দিস আর দ্য বেসিক ইন্টারপ্রিটেশন অফ ইনভেন্টরি টার্নওভার রেশিও। সবসময় মনে রাখবে সেটা কস্টের উপর করা হচ্ছে। ওকে, এবং কস্ট অফ গুডস সোল্ডের আরেকটা ফর্মুলা, সেটা হয়তো আগেও তোমরা জানো, কস্টের সিলেবাস থেকেও তোমরা জানো, যে কস্ট অফ গুডস সোল্ড equals to opening inventory plus purchases plus direct expenses minus closing inventories. ওকে, সো এবার এটার উপরে বেস করেই আমরা কিন্তু এক দুটো অঙ্ক করব। ওকে, দেখো ফার্স্ট অঙ্ক যেটা তোমাদের সামনে আছে, দিস ইজ সিম্পলি আস্কিং ক্যালকুলেট ইনভেন্টরি টার্নওভার রেশিও। এনিওয়েজ বিফোর গোয়িং দেয়ার আমি আরেকটা জিনিস বলে দিই যেটা সিলেবাসে আছে, ঠিক আছে, সেটা হলো অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি। অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি সেটা কি করে মেজার করে? সিম্পল, বেশি কিছু না। তুমি অলরেডি স্টক টার্নওভার বা ইনভেন্টরি টার্নওভার রেশিও বের করে নিয়েছো, 365 বাই ইনভেন্টরি টার্নওভার রেশিও। এটা করে দিলে তোমার বেরিয়ে যাবে অ্যাভারেজ এজ, মানে কতদিন বাদে বাদে তোমার ইনভেন্টরি রিনিউ হচ্ছে ক্যাশে, ঠিক আছে, কনভার্ট হয়ে যাচ্ছে, সেটা দিন নিয়ে মেজার করছে। এটাকে কিভাবে মেজার করছে? দিস ইজ অলওয়েজ মেজার্ড ইন টাইমস, এটাকে ডেজে। ওকে, এবার চলো আমরা অঙ্কটাতে আসছি। অঙ্কটাতে কি বলছে? ক্যালকুলেট ইনভেন্টরি টার্নওভার রেশিও ফ্রম দ্য ফলোয়িং ডিটেলস। অ্যানুয়াল সেলস রুপিস 2 lakh, gross profit 25% on cost, opening inventories 38,500, closing inventories 41,500। তো সবার থেকে আগে আমরা একটা কাজ করি, সলিউশন লিখি।
ঠিক আছে, সলিউশন আমাদের কি বলেছে, ইনভেন্টরি টার্নওভার রেশিও বের করতে হবে। ইনভেন্টরি টার্নওভার রেশিও ইকুয়ালস টু কি, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। এবার কস্ট অফ গুডস সোল্ড কি আমার দেওয়া আছে? নেই। অ্যাভারেজ ইনভেন্টরি কি আমার দেওয়া আছে? সেটা বের করতে হবে। চলো তাহলে এখান থেকে আমরা ওয়ার্কিং শুরু করি। ঠিক আছে, ওয়ার্কিংসে আমরা কি লিখব? ফার্স্ট অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাভারেজ ইনভেন্টরি কি? ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। কত আসছে এটা? 38,500 প্লাস 41,500 ডিভাইডেড বাই 2। ওকে, সো এটা 39, 45, 80 মানে 40,000 আসছে। ওকে, সো আমাদের এভারেজ ইনভেন্টরি 40,000 আসছে, মানে ডিনোমিনেটরটা 40,000। এবার কস্ট অফ গুডস সোল্ডটা আমরা কী করে বের করব? দেখো এখানে এই স্টেটমেন্টটা, গ্রস প্রফিট 25% অন কস্ট। ঠিক আছে, তার মানে ইফ cost is ₹100, then কি বলেছে, gross profit 25%, profit is ₹25 and sales তাহলে কত হবে? cost plus profit equals to 125। ঠিক আছে, if cost is 100, profit যদি 25 হয় তাহলে sales কত হবে? 100 plus 25 equals to 125। ঠিক আছে, এবার আমি জানি যে 125 যখন আমার প্রাইস হচ্ছে ইউনিটারি মেথডে, তখন 25 ইজ দ্য প্রফিট। এটা আমি কি নিচ্ছি? এটা আমি সেলস নিচ্ছি, এদিকে আমি প্রফিট নিচ্ছি। ঠিক আছে, এবার 1 টাকা সেলসের জন্য আমার প্রফিট কত হচ্ছে? 25/125। এবং আমার এখানে সেলস কত দেওয়া আছে? অ্যানুয়াল সেলস 2 লাখ। তো 2 লাখ সেলসের জন্য আমার প্রফিট কত হবে? 25 ডিভাইড বাই 125 ইন্টু 4 লাখ। ঠিক আছে, 25, 5 * 5, 8, 80,000। ঠিক আছে, এবার প্রফিট আমার কত বেরোলো? 80,000 বেরোলো। ওকে, সরি আমি এখানে একটা ভুল করেছি, এটা 2 লাখ হবে, এখানে 2 লাখ দেবো, আমি 4 লাখ লিখেছি। ওকে, সো 80,000 না হয় এটা কত হবে? 40,000। ওকে, সো প্রফিট আমার আসছে 40,000। প্রফিট যদি 40,000 হয়, সেলস যদি 2 লাখ হয়, তাইলে আমার কস্ট কত হবে? 2 লাখ মাইনাস 40,000, এটা কত আসছে? 1,60,000। ওকে, সো কস্ট অফ গুডস সোল্ড ইজ 1,60,000। এবার এটাকে এই জায়গায় লিখে দিই, 1,60,000 ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি কত পেয়েছিলাম? 40,000। তো এটা কত আসছে? 4 টাইমস আনসার। ওকে, অ্যাভারেজ ইনভেন্টরি টার্নওভার রেশিও আমার 4 টাইমস আসছে। নাও let us move to the next numerical, as you can see on your screen. Next দেখো এই কোশ্চেনটাতে কি চাইছে, from the following details calculate opening inventories, closing inventories। ঠিক আছে, আমাদেরকে ওপেনিং ইনভেন্টরি আর ক্লোজিং ইনভেন্টরি বের করতে হবে। এখানে বলেছে কি, ইনভেন্টরিজ টার্নওভার রেশিও ইজ 6 টাইমস। ঠিক আছে, তার মানে আমরা লিখে নিতে পারি সলিউশনে ইনভেন্টরি টার্নওভার রেশিও ITR
ইকুয়ালস টু 6 টাইমস। তার মানে হলো কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ ইনভেন্টরি ইজ ইকুয়াল টু 6। আর আমরা এখানে লিখতে পারি কস্ট অফ গুডস সোল্ডকে আমি শর্টকাটে COGS লিখছি। COGS ইকুয়ালস টু 6 ইন্টু অ্যাভারেজ ইনভেন্টরি। ঠিক আছে, আমি জাস্ট এটা একটা লিখে নিলাম যা ইনফরমেশন আমি পেয়েছি। এবার বলছি কি গ্রস প্রফিট ইজ 20% অন সেলস, আর সেলস দেওয়া আছে 1,80,000। চলো ঠিক আছে, এবার দেখছি সেলস আমার কত, 1,80,000, গ্রস প্রফিট 20%। এবার তাইলে গ্রস প্রফিট 20% মানে 1,80,000-এর উপর 20% কত আসছে, 36,000। ওকে, নাও আমি এখান থেকে কি বের করতে পারি, কস্ট অফ গুড সোল্ড বা কস্টটা আমি বের করে নিতে পারি। সো কস্ট অফ গুড সোল্ড ইজ ইকুয়ালস টু সেলস মাইনাস গ্রস প্রফিট, যেটা কি দাঁড়াচ্ছে, কস্ট অফ গুড সোল্ড ইকুয়ালস টু 1,80,000 minus 36,000, which comes to about 1,44,000, I guess. Yes, 1,44,000. ঠিক আছে, সেটা আমার কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে গেল। এবার এটা আমার বেরিয়ে গেছে। এবার আমাদের অ্যাভারেজ ইনভেন্টরিটা বের করতে হবে, কিন্তু আমাদের চাইছে কি, আমাদের অ্যাভারেজ ইনভেন্টরি চাইছে না ওপেনিং ইনভেন্টরি আর ক্লোজিং ইনভেন্টরি চাইছে, ক্লোজিং আর ওপেনিং চাইছে। অ্যাভারেজ বের করলে আমরা করব কি করে, চলো দেখি বাকি ইনফরমেশনটা কি বলছে। ক্লোজিং ইনভেন্টরিজ ইজ ₹15,000 ইন এক্সেস অফ ওপেনিং ইনভেন্টরিজ, মানে ওপেনিং ইনভেন্টরি যতই ছিল তার থেকে ক্লোজিং ইনভেন্টরি 15,000 বেড়ে গেছে, বেশি হয়ে গেছে। তার মানে ধরো let opening inventory be X, therefore closing inventory equals to X plus 15,000। আমার যদি ওপেনিং ইনভেন্টরি ফিগারটা না জানা থাকে তাহলে আমাকে এইভাবে এগোতে হবে, ঠিক আছে, কারণ কি ক্লোজিং ইনভেন্টরির ইনফরমেশনটাই দেওয়া আছে, ডিপেন্ড করে কার উপর ডিপেন্ড করে, ওপেনিং ইনভেন্টরি। তো ওপেনিং ইনভেন্টরিকে আমরা এক্স ধরলাম, তাইলে ক্লোজিং ইনভেন্টরি কী হবে, এক্স প্লাস 15,000। এবার এভারেজ ইনভেন্টরি কি লিখতে পারি, ওপেনিং প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। এবার এটা আমি ওপেনিংটা যদি এক্স লিখি, ক্লোজিংটা এক্স প্লাস 15,000 ডিভাইডেড বাই 2, সেটা কত আসছে, 2x প্লাস 15,000 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটাকে আমি এই জায়গায় লিখতে পারি x, কারণ কি 2 কেটে যাচ্ছে, ঠিক আছে, 2 যদি কমন নিয়ে বাইরে বের করে দিই শর্টকাটে করলে x প্লাস 7,500 এটা আসছে। ওকে, না বুঝতে পারলে স্টেপ বাই স্টেপ তোমরা করবে নিজেরা। ওকে, সো এক্স প্লাস 7,500 সেটা এভারেজ ইনভেন্টরি আসছে। এবার আমার কাছে দেখো কস্ট অফ গুডস সোল্ড আছে, ঠিক আছে, এই যে কস্ট অফ গুডস সোল্ড আমার কাছে আছে, এভারেজ ইনভেন্টরি, চলো একটা হাইপোথেটিক্যাল ফিগার পেলাম, আর আমি পেয়েছিলাম এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড ইকুয়ালস টু 6 টাইমস অফ এভারেজ ইনভেন্টরি। সেটা কোথা থেকে পেয়েছিলাম, এই ফর্মুলা থেকে। তো এটাকে আমি এবার সাবস্টিটিউট করি এখানে, ঠিক আছে, দেখো এই জায়গায় cost of goods sold equals to 6 into average inventory। সেটাকে আমরা কি লিখতে পারি, cost of goods sold আমার কত আছে, 1,44,000 equals to 6 into x plus 75,000। এবার 7,500, extremely sorry for that, 7,500 into 6 করলে সেটা আসে 45,000। তাহলে এটা আসছে কি 1,44,000 equals to 6x plus
45,000, যেটাকে আমি যদি ফার্দার সিম্পলিফাই করি তাহলে 6x equals to 1,44,000 minus 45,000. ওকে, যেটাকে আমি যদি আরেকটু ফার্দার সিম্পলিফাই করি তাহলে 6x equals to এখানে আমার 99,000 আসছে। Therefore x আমার কত আসবে? x will be 99,000 divided by 6. তো এটা কত আসছে? 99,000 divided by 6 equals to 16,500. তার মানে x যদি 16,500 হয় আর আমরা এখানে লেট ওপেনিং ইনভেন্টরি বি x ধরেছিলাম, তার মানে ওপেনিং ইনভেন্টরি 16,500, দিস ইজ অ্যাকচুয়ালি মাই ওপেনিং ইনভেন্টরি তাহলে। ওকে, নেক্সট ক্লোজিং ইনভেন্টরি কত হবে? ক্লোজিং ইনভেন্টরি হবে ওপেনিং ইনভেন্টরি প্লাস 15,000, কোশ্চেনে বলেছিল এক্সট্রা আরও 15,000 বেড়ে গেছে, তো 16,000 প্লাস 16,500 প্লাস 15,000 কত আসছে? 31,500, সেটা হয়ে গেল ক্লোজিং ইনভেন্টরি। ঠিক আছে, আরেকটা চলো একটু ডিফারেন্ট টাইপ অফ সাম করি রিলেটেড টু দিস পার্টিকুলার টপিক। I hope you can see it clearly what's written on the screen. এখানে এই অঙ্কটাতে দেখো, a trader carries an average inventory of rupees 40,000 cost। ঠিক আছে, তারপর বলা আছে his inventory's turnover is 8 times. If he sells goods at a profit of 20% on sales, find out his profit. আমাদেরকে কি বের করতে বলেছে? ওর প্রফিট বের করতে বলেছে। আচ্ছা, সহজ তো মনে হয় হবে না, কারণ কি এখানে অনেক কিছু ইনফরমেশন নেই। দেখি আপাতত কি কি ইনফরমেশন দেওয়া আছে। সো লেটস স্টার্ট আওয়ার সলিউশন। এখানে সিম্পলভাবে কি লেখা আছে বলো? এখানে বলা আছে এ ট্রেডার ক্যারিজ অ্যান অ্যাভারেজ ইনভেন্টরিজ এত, হিজ ইনভেন্টরিজ টার্নওভার ইজ এত। চলো, ইনভেন্টরিজ টার্নওভার রেশিও, ইনভেন্টরিজ টার্নওভার রেশিও, ও ইনভেন্টরি টার্নওভার রেশিও কত? COGS, কস্ট অফ গুডস সোল্ড, ডিভাইড বাই অ্যাভারেজ ইনভেন্টরি, সেটা কত দেওয়া আছে? 8 টাইমস। ঠিক আছে, যার মধ্যে বলা আছে অ্যাভারেজ ইনভেন্টরি অফ 40,000। ওকে, তাহলে আমি এই জিনিসটাকে লিখে দিতে পারি COGS ডিভাইডেড বাই 40,000 equals to 8, or আমি লিখতে পারি COGS মানে cost of goods sold equals to 40,000 into 8, which is 3,20,000. এটা আমার কস্ট অফ গুডস সোল্ড হয়ে গেল, কিন্তু আমার তো সেলস দরকার। এখানে বলছে প্রফিট অফ 20% অন সেলস। ঠিক আছে, এবার দেখো এটাকে আবার আমরা সেইভাবে করতে পারি। ধরো সেল প্রাইস যদি 100 হয়, 20% অন সেলস কত হবে? প্রফিট ইকুয়ালস টু 20। ঠিক আছে, সেল প্রাইস যদি 100 হয় তাহলে প্রফিট অফ 20% অন সেলস কত? 100-র উপর 20% মানে 20। তাইলে এই ক্ষেত্রে আমার কস্ট কত হবে? 80। ঠিক আছে, আবার আমরা ইউনিটারি মেথডে আমরা শুরু করছি। যখন 80 রুপিস তখন আমার প্রফিট কত হচ্ছে? 20, মানে 80 রুপিস যখন কস্ট তখন আমার প্রফিট 20। এই জায়গায় 80 থেকে কেন শুরু করছি? কারণ কি আমাদের তো খালি কস্টটা আছে, এই যে কস্ট অফ গুডস সোল্ড আছে, টোটাল সেলসে তো ফিগার নেই। ঠিক আছে, যখন আমার কস্টটা 80 তখন প্রাইস প্রফিট আমার কত হচ্ছে? 20। ঠিক আছে, 1 টাকা যদি কস্ট হয় তাহলে আমার প্রফিটটা কত হবে? 20/80। এবার আমার অ্যাকচুয়ালি কত আছে? 3,20,000। 3,20,000 যদি আমার অ্যাকচুয়াল কস্ট হয় তাইলে আমার প্রফিটটা কত হবে? প্রফিট হবে 20/80 ইন্টু
3,20,000 4 8 স্যার, ঠিক আছে। তাইলে আমার এখানে কত বেরোচ্ছে? প্রফিট ইকুয়ালস টু 80,000 বেরোচ্ছে। This is my profit and this is the answer. Now let us discuss the next ratio, debtors turnover ratio. বেসিক্যালি এটাকে বলা হয় দিস মেজার্স যে আমার এভারেজ ডেটার্সটা ওভার দ্য ইয়ার কতবার আমি রিকভার করতে পারছি। ওকে, সিম্পল। এটা বোঝার জন্য লেট আস রাইট ডাউন দ্য ফর্মুলাতে এখানে বলছে ক্রেডিট সেলস ডিভাইডেড বাই এভারেজ ডেটার্স। এবার এখানে অবধি রেখে দিলে হয়, কিন্তু আরেকটা সমস্যা আছে। অনেক সময় ডেটার্সদের কিন্তু কনভার্ট করে নেওয়া হয় বিলস রিসিভেবলে, ঠিক আছে। তাই সেটা ইনক্লুড করতে হবে, অ্যাভারেজ বিলস রিসিভেবল। ওকে, বেসিক্যালি এটা আমার ফর্মুলাটা। এবার এটা কি বলছে, ওভার দ্য পিরিয়ড অফ টাইমে কতবার আমি এভারেজ ডেটার্সটাকে বা এভারেজ ট্রেড রিসিভেবলসটাকে আমি রিকভার করতে পারছি, ঠিক আছে। তো এটাকে টাইমসে মেজার করছে। এবার এটার লজিকটা কি, এই ফর্মুলাটা আসলো কি করে? ওকে, তো লজিকটা যদি আমরা বুঝতে পারি তাইলে দিস উইল সিম ইজি। ওকে, জাস্ট লজিকটা বোঝার জন্য আমি একটা হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল নিচ্ছি। let us assume debtors are rupees 10,000 each month. প্রত্যেক মাসে আমার 10,000-এর ক্রেডিট সেলস হয়, তো আমার 10,000 ডেটার অ্যাড হচ্ছে। আর ডেটার অ্যাড হবে মানে কি, ওদের কাছ থেকে টাকাও তো কালেক্ট করতে হবে। সো লেটস সে ক্রেডিট পলিসি is also 1 month. তার মানে জানুয়ারির যদি সেল হয় সেটা ফেব্রুয়ারিতে টাকা কালেক্ট হচ্ছে, আবার ফেব্রুয়ারিতে নতুন ডেটার 10,000 ঢুকছে। এইভাবে একদম সিম্পল কেস ধরছি। প্রত্যেক মাসে আমার 10,000-এর সেল হচ্ছে, ক্রেডিট পলিসি আমার 1 মান্থের। এবার আমার কাছে ক্রেডিট সেল জানা নেই, আমি এখানে কিন্তু ক্রেডিট সেল লিখিনি এই জায়গাটাতে। তো এবার আমি যদি এই লিমিটেড ইনফরমেশন থেকে ক্রেডিট সেলটা বের করতে চাই, তাইলে আমি কি করব? একদম সিম্পল, ক্রেডিট সেল করতে গেলে টোটাল মাসে আমার কতটা সেল হয়েছে সেটা মাল্টিপ্লাই করে দিলেই হয়। দেখো আমার পার মান্থে, ইচ মান্থে 10,000 করে ডেটার হচ্ছে, মানে ডেটার্স ইনটু আমার টোটাল মান্থ কত, নাম্বার অফ মান্থস, ঠিক আছে। এটা কত আসছে, ডেটার্স আমার 10,000, এটা 12, তাহলে এটা আমার 1,20,000 হয়ে যাচ্ছে। ওকে, 1,20,000 তাহলে কি আমার টোটাল ক্রেডিট সেল, সেটা আমরা কোথা থেকে পেলাম? আমার প্রত্যেক মাসে আমার ডেটার এত আসছে, মানে ক্রেডিট সেল এত হচ্ছে, আর আমার ক্রেডিট পলিসি এত। এবার একটা জিনিস ভাবো তো, প্রত্যেক কাস্টমার কি এতই ভালো 1 মাস পরেই দিয়ে দেবে টাকা? নট প্র্যাকটিক্যাল। আর সব জায়গায় কি 1 মাস, সব কাস্টমারের জন্য কি একটাই, মানে 1 মাসেরই ডেট দেওয়া থাকে? না। এখন জানুয়ারি প্রথমে কি খালি সেল হয়, মাঝে সেল হয় না? সেগুলো আমরা কি করে অ্যাকাউন্ট করবো? তাই আমি এই ক্রেডিট পলিসি 1 মান্থ আর ইচ মান্থ কথাটা আমি যদি ইউজ করি তাহলে একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, রিয়েলিটির কাছাকাছি আসছে না, বুঝতে হয়তো সুবিধা হচ্ছে। এবার আমি ঠিক উল্টো রিভার্স ক্যালকুলেশনটা করি, সেম ফর্মুলা নেব, ঠিক আছে, কিন্তু এবার আমরা অ্যাজুম করব যে আমাদের কাছে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমাদেরকে এটা বের করতে হবে। ওকে, তো আমরা ঠিক জিনিসটাই উল্টোটা করছি। ধরো আমাদের ক্রেডিট সেলস দেওয়া আছে 1,20,000, ঠিক আছে।
ডেটার্স দেওয়া আছে আমাদের, অ্যাভারেজ ডেটার্স যেটা বলছি, ঠিক আছে, 10,000 পার মাস, প্রত্যেক মাসে। ওকে, তাইলে নাম্বার অফ টাইমস ডেটার্স কালেক্টেড, ঠিক আছে, কত, ক্রেডিট সেলস বাই অ্যাভারেজ ডেটার্স। এই ফর্মুলাটা আসলো কোথা থেকে? দেখো তো, এই যে উপরের ফর্মুলাটা আমরা এটা বের করছি, এটা বের করলে এটা তো অটোমেটিক্যালি এটা ডিনোমিনেটরে চলে যাবে। সেম জিনিসটা তো এখানে হচ্ছে, ক্রেডিট সেলস বাই এভারেজ ডেটার, খালি নামটা হালকা একটু আমরা মডিফাই করছি, কিন্তু কনসেপ্টটা একই আছে, ঠিক আছে। তার মানে দেখো, মেইন কিন্তু আমাদের এই যে ডেটার্স টার্নওভার রেশিও, ক্রেডিট সেলস ডিভাইডেড বাই এভারেজ ডেটার্স প্লাস এভারেজ বেস রিসিভেবল, এই ফর্মুলাটা আসলে ডিরাইভই হচ্ছে একদম কমন সেন্স থেকে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, তাই এই কথাগুলো বলছি। সো জেনারেলি এইখানে আমরা অ্যাভারেজ নাম্বার অফ টাইমস কেন লিখলাম, নাম্বার অফ মান্থস কেন লিখলাম না? কারণ কি, এই জায়গায় আমরা তো জানি না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা হিসাব থাকতে পারে, সেল তো আমার রোজ হচ্ছে, তো অ্যাভারেজটা আমি কী করে বের করবো, বা প্রত্যেক মাসেই যে ওদের কালেক্ট হচ্ছে সেটা তো বলতে পারবো না, আমার ওভার দ্য ইয়ারে একটা অ্যাভারেজ আমি ধরতে পারি, ঠিক আছে। তাই এখানে কি বলছে, অ্যাভারেজ ডেটার্স বা অ্যাভারেজ নাম্বার অফ টাইমস ডেটার্স কালেক্টেড, পুরো বছরে কতবার কালেক্ট হচ্ছে। আগে দেখো, পুরো বছরে কবার কালেক্ট হচ্ছিল, 10,000, প্রত্যেক মাসে ছিল 12বার কালেক্ট হচ্ছিল, তাই 1,20,000। এখানেও কি হচ্ছে, এখানেও 1,20,000 আছে, আর আমার এভারেজ যদি প্রত্যেক মাসে 10,000 করে থাকে, তাহলে সেটা কত আসছে, 12 টাইমস, 12বার কালেক্ট হচ্ছে। এটা সোজাভাবে দেখেছি, এটা পেছন দিক দিয়ে দেখেছি, ঠিক আছে, ঘুরিয়ে দেখেছি। সো কথা তো একই। সো ওখান থেকেই এসছে আমার কিন্তু ক্রেডিট সেলস বাই এভারেজ ডেটার্স। এখন এটা কি, এভারেজ বেস রিসিভেবল, যেগুলো ডেটারগুলো বিলস রিসিভেবলে কনভার্ট হয়ে যাচ্ছে সেগুলো, ঠিক আছে। তো এটা হলো মেইন কনসেপ্ট, কেন এখানে এইভাবে ফর্মুলাটা এসছে। ওকে, এবার এটার মধ্যে আমাদেরকে দেখতে হবে এটার সিগনিফিকেন্স, এটার ইম্পর্টেন্সটা কি। এটা ইম্পর্টেন্স নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে এখানে দেখতে হবে, যদি আমার এই রেশিওটা হাই থাকে, তার মানে ফাস্ট কালেকশন হচ্ছে, মানে ডেটাদের থেকে তাড়াতাড়ি কালেক্ট করে নেওয়া হচ্ছে। আর যদি এই রেশিওটা লো থাকে, তার মানে ঢিলেমো হচ্ছে, স্লো কালেকশন। কোনটা ভালো, মানুষের হাতে আমার টাকা বেশি দিন পরে থাকা ভালো, না ওদের কাছ থেকে আমার টাকাটা নিয়ে নেওয়া তাড়াতাড়ি ভালো? অবভিয়াসলি হাইটা ভালো, ঠিক আছে। আবার হাই হলে মানে কি, মানে লেস ক্রেডিট পিরিয়ড দেওয়া হচ্ছে, আর লো মানে হাই ক্রেডিট পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড কথার অর্থটা কি, ক্রেডিট পিরিয়ড মানে কত দিনের জন্য তোমার কাছে বাকি দিচ্ছে। যদি কম দিনের জন্য বাকি দেয়, তাহলে বেশি তাড়াতাড়ি কালেকশন হবে, আর যদি বেশি দিনের জন্য তোমার হাতে টাকাটা রাখতে দেয়, তার মানে কম কালেক্ট হবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য বেসিক ডিসকাশন। এবার আরেকটা জিনিস আছে যেটা আমরা ইনভেন্টরির জন্য দেখেছিলাম, সেটা এখানেও দেখব, অ্যান্ড দ্যাট ইজ ডেট কালেকশন পিরিয়ড। ওখানে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি দেখেছিলাম, এখানে ডেট কালেকশন পিরিয়ড। কনসেপ্ট কিন্তু সেম when it comes to the formula, 365 by debtors turnover ratio। ওকে, এটা আসছে নাম্বার অফ ডেজে। এটাকে যদি মান্থে করতে যাই, তাহলে 12 by debtors turnover ratio, তখন এটা হয়ে যাবে মান্থসে, ঠিক আছে। সো নাও লেট আস মুভ টু a numerical based on this. There would be two numericals that we shall do under this. As you can see on the screen, you have a numerical যেখানে বলছে from the following details calculate debtors turnover ratio.
total sales for the year 1,75,000 rupees, cash sales 20% of total sales, sales return out of credit sales 10,000, sundry debtors opening balance 8,000, closing balance 12,000। ঠিক আছে, এবার চলো এটাকে আমরা ডিল করি। আমার ডেটাস টার্নওভার রেশিওর জন্য সব থেকে প্রথমে আমার কি লাগে ফর্মুলাতে, ক্রেডিট সেলস। ওকে, আগে আমরা ফর্মুলাটা লিখে নিই। ডেটাস টার্নওভার রেশিও আমি শর্টকাটে লিখছি, তোমরা কিন্তু লিখবে না। ওকে, ডেটাস টার্নওভার রেশিও ইকুয়ালস টু ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটার্স। এখানে বিলস রিসিভেবলটা ফর্মুলাতে লিখছি না কেন, কারণ কি কোশ্চেনে নেই বিলস রিসিভেবলের ব্যাপারে কিছু দেওয়া, তাই সেটা আপাতত লিখছি না। ঠিক আছে, এবার ওয়ার্কিং নোটস। ওয়ার্কিং নোটসে আমরা কি বের করব, উই আর গোয়িং টু ফাইন্ড আউট যে আমাদের ক্রেডিট সেলসটা কি হবে। ক্রেডিট সেলসটা কী হবে, দেখো এখানে ইনফরমেশন দেওয়া আছে ক্যাশ সেলস ইজ 20% অফ টোটাল সেলস। টোটাল সেলের মধ্যে 20% ক্যাশ সেল থাকে, তাহলে 80% ক্রেডিট সেলস, 80% ক্রেডিট সেলস, 80% অফ টোটাল সেলস আমার ক্রেডিট সেলস হবে। ঠিক আছে, এবার টোটাল সেলস কত বলা আছে, 1,75,000। ঠিক আছে, তাইলে 80% অফ টোটাল সেলস কত হয়, 80% অফ 1,75,000, এটা কত হচ্ছে 1,75,000 ইন্টু 80% ইকুয়ালস টু 1,40,000। কিন্তু সেটা কি আমার ফাইনাল ক্রেডিট সেলস না, এখানে সেলস রিটার্নের কথা বলা আছে, আউট অফ ক্রেডিট সেলস। তার মানে অ্যাকচুয়াল ক্রেডিট সেলস কত হবে, ইকুয়ালস টু 1,40,000 মাইনাস 10,000। সেলস রিটার্ন মানে কি, সেটা তো আমার সেলই হয়নি, সেল করেছিলাম আমাকে আবার ফিরিয়ে দিয়েছে, সেটা তো সেল নয়। তো আলটিমেটলি এটা আসছে 1,30,000। ওকে, সো এটা আমার ফিগার অফ ক্রেডিট সেলস। এবার এভারেজ ডেটার্সটা কি, এভারেজ ডেটার্স equals to opening balance plus closing balance of debtors divided by 2। সেটা কত আসছে 8,000 plus 12,000 divided by 2। Answer is 10,000, কারণ 20 by 2 equals to 10। এবার therefore এখানে আমরা কি লিখতে পারি, ক্রেডিট সেলস আমার 1,30,000, average debtors আমার 10,000, that is 13 times। আনসার হলো 13 টাইমস। ওকে, এবার নেক্সট আরেকটা আমরা নিউমেরিক্যালে যাচ্ছি। In this numerical the things would be quite similar to the last numerical of the first ratio that was discussed in this class. Okay, let's read it. Calculate the amount of opening debtors and closing debtors from the following figures. Debtors turnover ratio 4 times. Okay, cost of goods sold 6,40,000. Gross profit ratio 20%. Closing debtors were 20,000 more than at the beginning. ঠিক আছে, cash sales being 33 whole 1/3 of credit sales। চলো এবার দেখি এটাকে কি করা যায়। This is interesting. Okay, solution. এখানে দেখি আমাদের কি দেওয়া আছে, ডেটার্স টার্নওভার রেশিও। চলো লিখি, ডেটার্স
টার্ন ওভার রেশিও, ফর্মুলাটা কি? ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটার্স। এটা ভ্যালুটা আমার কত দেওয়া আছে? 4 টাইমস। ঠিক আছে, ক্রেডিট সেলসের ব্যাপারে কিছু বলা আছে আর? এখানে একটা বলছে কস্ট অফ গুডস সোল্ড, একটা বলছে গ্রস প্রফিট রেশিও, ক্যাশ সেলস বলছে এত। ঠিক আছে, দেখি ক্রেডিট সেলসটা নিয়ে চলো আমরা এবার একটু ডিল করি। ওকে, ক্রেডিট সেলস। এবার ক্রেডিট সেলসের জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, চলো লিখি। কস্ট অফ গুডস সোল্ড ইকুয়ালস টু 6,40,000 দেওয়া আছে, আর গ্রস প্রফিট রেশিও 20%। বা গ্রস প্রফিট কিন্তু অলওয়েজ সেলসের উপর চার্জ করা হয়। ঠিক আছে, তো আমি কস্ট আছে আর এখানে প্রফিট আছে, দুটোকে অ্যাড করে দিয়ে দিলাম না, সেটা কিন্তু হবে না। ওকে, তাই আমাদেরকে আবার সেই ইউনিটারি মেথডে যেতে হবে। এবং ইউনিটারি মেথডে আমার এখানে কি বলছে দেখো, ইউনিটারি মেথড থেকে আমি কি বের করব? টোটাল সেলসটা। ঠিক আছে, এখানে লেটস সে সেলস যদি আমার 100 হয়, তাহলে গ্রস প্রফিট হচ্ছে 20, আর তাহলে কস্ট হচ্ছে আমার 80। ওকে, এবার প্রত্যেক 100 টাকা সেলের জন্য আমার কস্ট হচ্ছে কত? 80। তাহলে 1 টাকা সেলের জন্য আমার কস্ট কত হবে? 80/100, সরি এটা উল্টো হবে। প্রত্যেক 80 টাকা কস্টের জন্য আমার 100 টাকা সেল হচ্ছে। ওকে, প্রত্যেক 80 টাকা সেলের জন্য আমার 100 টাকা, 80 টাকা কস্টের জন্য 100 টাকা সেল হচ্ছে। 1 টাকা কস্টের জন্য আমার 100/80, 6,40,000 এর জন্য আমার কত হচ্ছে? টোটাল সেলস আমার কত বেরোচ্ছে? ঠিক আছে, 6,40,000 ডিভাইডেড বাই 80% ইকুয়ালস টু 8 লাখ আমার টোটাল সেলস বেরোচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। সেটাকে কিভাবে করব? যদি আমার গ্রস প্রফিট 20% হয়, তাহলে 80% কি আমার কস্ট? আমার কস্টটা তো দেওয়াই আছে 6,40,000, তো 6,40,000 ডিভাইডেড বাই 80% এসে পড়বে আমার টোটাল 100%টা। 100%টা কি আমার? সেলস। যাই হোক, তুমি ইউনিটারি মেথডে করতে পারো বা এই মেথডেও করতে পারো, ইদার ওয়েজ আনসার উইল বি সেম, 8 লাখ। ওকে, সো নাও 8 লাখ হ্যাজ কাম। সেটা কি আসছে? সেটা আমার টোটাল সেলস। এবার টোটাল সেলসের মধ্যে আমার ক্রেডিট সেলসটাকে বের করতে হবে। এখানে লেখা আছে যে ক্যাশ সেলস বিং 1/3 অফ ক্রেডিট সেলস, সেটা তো কিছু হচ্ছে না। চলো আপাতত এতটুকু ইনফরমেশন বের করে let us assume credit sales to be x. আমার টোটাল সেলস আছে, কস্ট অফ গুডস সোল্ড আছে, গ্রস প্রফিট আছে, ক্রেডিট সেলসটাকে আমরা এক্স ধরে নিয়েছি। এবার আমরা ফার্দার এগোই। ঠিক আছে, আমাদের এখানে এই জায়গায় ক্লোজিং ডেটার্স ওয়্যার মোর দেন এত। লেট debtors be y, opening debtors, therefore closing debtors would be y plus 20,000. এটাই বলেছে কোশ্চেনে, closing debtors were 20,000 more than at the beginning. ঠিক আছে, therefore
average debtors equals to y plus 20,000 divided by 2, which comes to 2y plus 20,000 divided by 2, যেটাকে সিম্পলিফাই করলে y plus 10,000. ওকে, চল এবার আমরা নেক্সট এগোই। ঠিক আছে, এটা আমার কি এলো, এটা আমার এভারেজ ডেটার্স। এবার দেখো আমরা এখানে ক্রেডিট সেলসকে এক্স ধরেছিলাম, কেন? কারণ কি এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যেটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। 33/1/3 ক্যাশ সেল বলেছে, 33/1/3 অফ ক্রেডিট সেলস। তো এবার এটাকে নিয়ে আমরা এই সাইডে ডিল করছি। ওকে, সো ক্রেডিট সেলসকে আমরা এক্স ধরেছি, দেয়ারফর ক্যাশ সেলস কত হবে? 33/1/3 অফ এক্স। ঠিক আছে, এটা কত আসছে অ্যাকচুয়ালি? তাইলে ইট কামস 33/1/3 of x, which is actually 1/3 of x. ঠিক আছে, এটা 1/3। এবার এই জায়গায় আমরা জানি যে টোটাল সেলস equals to credit sales plus cash sales. ক্রেডিট সেলস আমার কত? এক্স ধরেছিলাম। ক্যাশ সেলস আমার কত? 1/3 অফ এক্স। টোটাল সেলস আমার কত ছিল? 8 লাখ বের করেছিলাম আমরা। আর আমরা এখানে দিতে পারি 8 লাখ 4x by 3, or x equals to 8 lakh into 3 by 4. 4 2s are 8, therefore x equals to 6 lakh. Okay, তার মানে therefore ক্রেডিট সেলস আমাদের 6 লাখ বেরিয়েছে। আমাদের কি অঙ্ক শেষ হয়ে গেছে? না, এবার ডেটাস টার্নওভার রেশিওতে আমাদেরকে রিটার্ন করতে হবে। ডেটাস টার্নওভার রেশিও আমাদের ফর্মুলা কি ছিল? ক্রেডিট সেলস বাই এভারেজ ডেটার্স। ডেটাস টার্নওভার রেশিও আমাদের কোশ্চেনে ছিল ইজ 4। ক্রেডিট সেলস আমরা এক্ষুনি পেলাম 6 লাখ ডিভাইডেড বাই এভারেজ ডেটার্স। এভারেজ ডেটার্স আমরা এখানে লিখে রেখেছি y plus 10,000, y plus 10,000. okay, or it comes to 4y plus 40,000 equals to 6 lakh, or 4y equals to 6 lakh minus 40,000, or 4y equals to 5 lakh 60,000, or y equals to 5 lakh 60 divided by 4, which comes to, or y is equal to rupees 1,40,000. okay, y is equal to 1,40,000. y আমরা কি ধরেছিলাম? y was actually opening debtors. opening debtors তাইলে 1,40,000। কোশ্চেনে বলেছিল ওপেনিং ডেটার বের করতে আর ক্লোজিং ডেটার্স। ক্লোজিং ডেটার্স বলেছিল ওয়াজ 20,000 more, so it comes to 1,40,000.
60,000. This is where we finish off with today's class.